এ আর লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সকাল সকাল। তো আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কুল লাইফের কিছু রিয়েল ঘটনা। আর আমি এখন শাক ভাজা করব আর ডিমের তরকারি সকালবেলার জন্য। তো এটাই খাওয়া হবে, আবার দুপুরবেলা রান্না হবে। তো হ্যাঁ, স্কুল লাইফের কিছু কথা রিয়েল ঘটনা শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা কিন্তু আজকে ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো দেখো, আমি যখন স্কুলে পড়তাম না, তখন কি বলবো, কোনোদিন না সরস্বতী পুজোর বাড়ির থেকে বাড়ি হতে পারেনি, কারণ আমাদের বাড়িতে এসব অ্যালাউ ছিল না। কারণ জানো তো, কি বলবো, বাবা মায়ের কড়া শাসনের মধ্যে সারা জীবনটা কাটিয়েছিলাম। তো সেই লাইফগুলোর কথা না এখন খুব মনে পড়ে। যেন যখন সরস্বতী পুজো হয়েছিল না, ফার্স্ট যখন 5-এ ভর্তি হই বড় স্কুলে, তো মানে হাই স্কুলে, 4 পর্যন্ত তো আমাদের গ্রামের স্কুলে পড়তাম। যখন 5-এ ভর্তি হই তখন আমরা বড় স্কুল বলতাম সেটাকে। তো যখন আমরা 5-এ ভর্তি হই না, সেই বছরটা একটা মা শাড়ি পরিয়ে দিয়েছিল। সেই শাড়িটা পরে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম মানে স্কুলে। আর নেক্সট যখন 6-এ পড়ি তখনও একবার গিয়েছিলাম। তো আমি কিন্তু রিয়েলভাবেই আমার লাইফের ঘটনাটা তোমাদের সঙ্গে বলবো। আজও খুব কষ্ট হচ্ছে কথাগুলো যখন ভাবছিলাম, তো তার জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে একটু বার হবো, ঘুরু করতে নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই অনেক বায়না করার পর। তো চলো আবার ফিরে আসি সেই আগের ঘটনায়। তো যখন 6-এ পড়ি তখনও একবার গিয়েছিলাম। এই দুবারই আমার স্কুলে যাওয়া হয়েছিল সরস্বতী পুজোয় শাড়ি পরে। তারপরে যখন 7-এ উঠি তখন আমি মানে কি বলবো, বেশ লম্বা চওড়া হয়ে গেছিলাম, মাথার চুলগুলোও বড় বড় হয়ে গেছিলো। তো যখনই শাড়ি পরেছি, তো বার হব স্কুলে যাওয়ার জন্য, হঠাৎ বাবা এসে বলে না, যাওয়া হবে না। কারণ কি জানো, বাবার চোখে আমাকে লেগেছিল। ভেবেছিল আমার মেয়েটাকে তো বেশ ভালো লাগছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো কী বলতো, চুল টুল রেখেছিলাম তো বেশ বড় বড় লাগছিল। যেমন একটা বিয়ের বয়সে মেয়ে যেমন উপযুক্ত হয়ে গেলে যেমন লাগে, কিন্তু আমি তখন 7-এ পড়ি, কতটাই আর বয়স ছিল বলো তোমরাই। তো তখন আমার বাবার এটা মনে হয়েছিল, দিয়ে সেদিন শাড়ি পরা অবস্থায় আমার বাবা আমাকে যেতে দেয়নি স্কুলে। বলে না, যেতে হবে না, বড় হয়ে গেছিস আর যেতে হবে না। কারণ আমরা তো ছিলাম মুসলিম, আর মুসলিমদের হাজার নিয়ম কানুনের মধ্যে তাদের মেয়েদের চলতে হয়। কোনো নিজস্ব মেয়েদের সত্যি কথা বলতে স্বাধীনতা থাকে না, ঠিক আছে। আমাদের বাড়িতে এমনই ছিল। তো তারপরে যখন বার হয়, বাবা তখন বার হতে দেবে না, বলছিল যে না, যাওয়া হবে না। খুব কান্না করছিলাম, যেন খুবই কান্না করছিলাম, কষ্ট হচ্ছিলো খুব। যে আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই বছরটায় লাস্ট, যেহেতু আমি রেডি হয়ে গেছি, তো যদি আমাকে না যেতে দাও আমার খুব খারাপ লাগবে, বাট আমার খুব খারাপ লাগছে। তো বাবা কিছুতেই শোনেনি। তারপর আমার পাশের বাড়ি একটা কাকি আছে, সে কাকি মানে আমার ভাই আছে খুড়তুতো, তো সে বাচ্চা তো স্কুলে যায়, তো ওর মা ওকে স্কুলে নিয়ে যাচ্ছিলো। তো আমার ওই কাকিটা এসে বলে যে রূপার যতক্ষণ রেডি হয়ে গেছে, রূপা আমার সঙ্গে যাক স্কুলে, ঠিক আছে। তো তার জন্য তারপরেও আমার বাবা যেতে দেবে না বলছিল। তো কাকি আমাকে জোর করেই নিয়ে গেছিলো। তো তারপরে যখন আমি গেছি, তো খুবই কষ্ট হচ্ছিল যে নিজের কোনো স্বাধীনতা বলতে কিছুই নেই জীবনে। সবার কথা আনন্দ করে, আমি কেন পারি না আনন্দগুলো করতে? কেন, কিসের জন্য আমাদের কেন এত বাধা সব কিছুতে? তো এইভাবে কাকিয়ার সঙ্গে ঘুরে বাড়ি চলে আসলাম। তো সেদিন থেকে আমি মানে কি বলবো, মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর কখনোই সরস্বতী পুজোয় বেড়াতে যাব না। যদি আমার কোনো ভালো লাইফ পার্টনার হয়, মানে আমার হাজব্যান্ড যদি কখনো নিয়ে যেতে চায়, তাহলে তার সঙ্গেই যাব, এটাই আমি ভেবেছিলাম। তো কি বলবো, তারপর থেকে আমি আর কখনোই যাইনি সরস্বতী পুজোয়।
তো তারপরে যখন তোমাদের দাদাভাইকে আমার তো পালিয়ে এসে বিয়ে করেছি, যখন ওকে ভালো লাগলো ওর কথাবার্তা ওর সব কিছু, তো আমি তখন ওকে অনেক কিছুই আমার লাইফের যত কষ্টের কি বলবো মুহূর্তগুলো আমি তার সঙ্গে শেয়ার করি। তো শেয়ার করার পরে সে আমাকে বলেছিল যে শোনো, আমার যতটা সামর্থ্য আছে আর আমার যতটা সামর্থ্য থাকবে, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না, আর আমি তোমার পাশে থাকবো, আর তোমার যেখানে যেখানে ঘুরতে ইচ্ছা করবে তুমি আমাকে একবার জানাবে। তো সত্যি কথা বলতে আমাদের 5 বছর বিয়ে হলো, তো তারপরে আমি না কোনোদিন ওকে সাহস করে বলিনি যে মা সরস্বতী পুজো একটু ঘুরতে নিয়ে যাবে। আমি ভাবতাম যদি বলি না নিয়ে যাই, কিন্তু এবারে আমি একটু তারপরে কি হয়েছিল জানো, আমার 2 বছর যখন আমরা বাইরে থাকতাম, তো তখন বাইরে অতটা সরস্বতী পুজোয় ধুম নেই গ্রামের মতন। তো তখন 2 বছর ছিলাম, তারপরে বাবু হলো, 3 বছরের মাথায় বাবু হয়ে গেল। তো বাবু যখন হয়েছিল তখনও তো আমার যাওয়ার কথাই নয়, সেটা তো সবাই জানো, বাচ্চা ছোট। আজকে 5 বছর হয়ে গেল, তো এবারেই আমি ওকে রিকোয়েস্ট করি যে একবার বলাতে যে আমাকে আজকে একটু ঘুরু করাতে নিয়ে যাবেন সরস্বতী পুজো। ও বললো এই আজকে বউরাকেও ঘুরতে যায়, মেয়েরা যায়। তো তখন না সত্যি কথা বলতে আমি কান্না করে ফেলেছিলাম, তাই ভালো যাবো না। তারপর আমি একটু অভিমান করলাম, তো ও বললো না রে পাগলি, তোকে নিয়ে যাব, তুই কান্না করিস না। হ্যাঁ, তো তারপরে বাবানকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে নিয়ে গেল একটু ঘুরতে। তো ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় মেলা হচ্ছে, তো সেখানেও একটু নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে একটা আইসক্রিম কিনে দিল। তো খেতে খেতে আবার বাড়ির দিকে হাঁটছি, আর ও বললো যে গোল্ডেন কালারের ওগুলো খোল, এগুলো পর ভালো লাগবে তোকে। যে আমি আবার ওগুলোও পরলাম। আর আমরা সত্যি কথা বলতে ও আমাকে তুই বলে, আমি ওকে তুই করে কথা বলি, এটা কিন্তু তোমরা খারাপভাবে নিও না, ঠিক আছে? তো সত্যি কথা বলতে আমি কি বলবো, আমাদের বিয়েটা তো হিন্দু মুসলিম, তো আমি খুব খুশি আমার এই এত ভালো একটা হাজব্যান্ডকে পেয়ে। আমার অনেক স্বপ্ন ইচ্ছা পূরণ হয়েছে এর কাছে আসার পর। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আজকে আমরা রাস্তায় খাইনি সেরকম, তো ও বললো তোকে তো কিছু খাওয়ানো হয়নি, চল একটু সিঙ্গাড়া নিয়ে আসি। তো সিঙ্গাড়া চাটনি আর সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখিয়েছিলাম, তো সেগুলোই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ও বললো ঠিক আছে 2টো রুটি কর, আমি রাত্রে রুটি খাবো। তো ওর কথা মতন আমি রুটি করে নিচ্ছি। তো তোমরাই বলো আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো। শুনতে সবার অবশ্যই খারাপ লাগবে, কিন্তু সত্যি কথাগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম। আমারও খুব খারাপ লাগছে তখন, যেন বান্ধবীদের বাড়িতে এমনই আমাদের বাড়িটা ছিল না, মেয়েদেরকে কোথাও যেতে দেওয়া হতো না। যদি স্কুল থেকে কোনো ট্যুরে যেত, ঘুরতে যেত, বাবা বলতো কি যে না যাওয়া হবে না, আমি তোকে নিয়ে যাব ঘুরতে। দিয়ে হয়তো সবাই গেল ঘুরতে, সেখানেই নিয়ে যেত, কিন্তু বাবা আলাদা গাড়ি করে নিয়ে যেত। তারপরে ধরো কোনো বান্ধবীর বিয়ে, তো সবাই নিমন্ত্রণ করে গেল, সবাই যেত, আমাকে যেতে দেওয়া হতো না, বলতো না যেতে হয় না। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমি আমার বাবাকে অনেক ভয় করতাম, তো সম্মানও করতাম, কোনো দিন মুখের ওপরে কোনো কথা বলিনি। কিন্তু মা যদি কিছু বলতো না, মার উপরে গরম দেখাতাম, ঠাকুমা যদি কিছু বলতো ঠাকুমার উপরেও গরম দেখাতাম, এরকমভাবে চলতো। মা ঠাকুমার কাছে খুব আদর, দাদুর কাছেও আদর ছিল, কিন্তু বাবাকে চরম ভয় করতাম। বাবা যদি বাড়ি আসতো, রূপা রাজীব আর নেই, আমার ভাইয়ের নাম রাজীব, আমার নাম রূপা, তো এরকম রূপা রাজীব আর বাড়িতে নেই, বাবাকে এত ভয় পেতাম। তারপরে যখন আমি কি বলবো 11-12 উঠলাম, তখন এর সঙ্গে আমার রিলেশান হলো। তো বাবা তখন জানতেই পারেনি যে আমি এরকম একটা কাণ্ড ঘটাবো। বাবা জানতো যে আমি অনেক শান্ত, অনেক ভালো একটা মেয়ে, আমার মেয়ে এরকম করতেই পারে না। সত্যি কথা, বাবা কখনো ভাবতেই পারেনি। বাবা জানতো যে আমার মুখের উপরে কথা বলে না, আমার মেয়ে আমাকে ভয় করে, আমার মেয়ে কোনোদিন আমার সম্মান নিয়ে টানাছিড়া করবে না। কিন্তু আমিও ভেবেছিলাম যে বাবা যাকে দেখে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব, কোনোদিন নিজের পছন্দের মানুষকে বিয়ে করব না। কিন্তু আমার কী বলতো, কিছুক্ষণের জন্য না
নিজের ডিসিশানটা চেঞ্জ হয়ে গেছিলো যে আমি তো সারা জীবন আমার বাবার কথা শুনে চলে এসেছি, মায়ের কথা শুনে চলেছি, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন মনের কথা শুনিনি, নিজের কথা শুনিনি। তো সব কিছুই তো ঠিক আছে, সবার বাবা মায়ের কথা শুনেছি, কিন্তু আমি আমার মন যেটা বলেছিলাম সেটা করতে পারিনি বলে অনেক কষ্টও পেয়েছি, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে পারিনি। ঠিক আছে, তো এটা তো সারা জীবনের ব্যাপার। আমার যদি কাউকে ভালো লাগে তো সেটা আমাকে ভেবে দেখার দরকার যে আমার নিজের লাইফ পার্টনারটাও কি আমার বাবা মায়ের পছন্দ করলে কি আমি ভালো থাকতে পারবো, তাদেরকে ভালো রাখতে পারবো। তো তারপরে যখন এর সঙ্গে কথা বলি তখন না সত্যি কথা নিমেষে পাল্টি মেরে ফেললাম নিজেকে, যে চলো। তারপর আমি এমনই একটা কাণ্ড করলাম যে নিজের ধর্ম অধর্ম কোনো কিছু মান বিচার রাখলাম না। তো এটাই হলো মানে কি বলবো। আর যে বাবাটা না আমাকে এক মুহূর্ত না দেখতে পেলে ছটফট করতো, সে মাস কি মাস, বছর কি বছর হয়ে যাচ্ছে, তাও আমাকে দেখতে পাচ্ছে না। আমার দু চোখে জল পড়ে, কিন্তু তাও আমি তাদের কাছে যেতে পারি না। কারণ কি, তারা কি আমাকে ভালো দেখে বিয়ে দিতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু এমন একটা মনের মানুষ হয়তো আমি পেতাম না। আমি কিন্তু খুব ভালো আছি, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, খুব ভালো আছি। হাজার কষ্টের মধ্যে দিয়েও আমি ভালো আছি, কারণ আমার মনের মানুষটা আমাকে অনেক ভালোবাসে, আমার কথা বোঝে, আমাকে মানে কি বলবো, তার লাইফে একটা ইম্পর্টেন্ট মানুষ মনে করে। আমি যেটা বলি সে আমাকে কোনো দিন আমার অমতে যায় না, আমাকে বোঝে, আমার কথা শোনে। আমি যেখানে যেতে বলি যাই, যেখানে আমার ইচ্ছা যাই সেখানে আমরা সবাই যাই। আমার ইচ্ছা না গেলে, আমি যদি না যাই সেখানে যায় না। আমাকে যে পছন্দ করে তাকে সে পছন্দ করে, আমাকে যে পছন্দ করে না তাকে সে পছন্দ করে না, জানো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।